আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মেডিটেশন সেশনে ফেসবুক লাইভে। তো আমাদের আজকের সেশনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা হচ্ছে ওয়েলথ এবং মানি, বা এটাকে এভাবে আসলে বলা যেতে পারতো যে মানি ভার্সাস ওয়েলথ, অর্থাৎ টাকা পয়সা বা অর্থ বনাম সম্পদ। কারণ আমরা দুটোকে প্রায় সমার্থক হিসাবে জেনে থাকি, তাই না? ওভাবেই আমরা সাধারণত ডিল করি যে মানে মানি, টাকা পয়সা এবং সম্পদ একই একই মানে সিনোনিমাস বা সমার্থক। কিন্তু আসলে দুটোর মধ্যে অনেক বড় পার্থক্য আছে, এবং এই পার্থক্যটা না জানার কারণে আসলে আমরা আমাদের নিজেদেরকে সারা জীবন বঞ্চিত করে এসেছি। মানে অ্যাবান্ডান্স থেকে শুধু নয়, আমরা আসলে একটা মানে আমাদের নিজেদের তৈরি একটা কারাগারের ভিতরে আমরা আমাদেরকে সবসময় রেখে আসছি। তো এই যে টাকা পয়সা বা মানে অর্থ বা এই এই জিনিসটা কিন্তু আসলে একটা টুলস বা মেজারমেন্ট। একটা ব্যাপারটা এরকম চিন্তা করা যায় যে একজন একজন ভালো একজন শেফ, এখন ওই শেফ উনি অনেক ভালো শেফ। এখন উনি ওনার কাছে খুব ভালো একটা রেসিপি বই আছে, রান্নার একটা রেসিপি বুক। এখন উনি এই বুকটা দেখে যদি অসাধারণ রান্নার রেসিপি ওগুলি যদি উনি দেখেন এবং বিমোহিত হয়ে যান, বাহ অসাধারণ, এইটা রান্না করলে তো চমৎকার হবে, কিন্তু উনি আসলে রান্না আর করতেছেন না, উনি ওই রেসিপি বইটাই দেখে যাচ্ছেন যে অসাধারণ রেসিপি, কি সুন্দর বর্ণনা, কি সুন্দর রান্নার টেস্ট হবে এটা। তাহলে ওই রেসিপি বইয়ের দিকে মনোযোগ, কিন্তু রান্নার দিকে কোনো মনোযোগ নাই। এইটা যদি হয় তাহলে তো আসলে সেই শেফের ওই রেসিপি বইয়ের কোনো মূল্য নেই। ঠিক সেরকম আমাদের আসলে টাকা বা টাকা পয়সা বা এই যে অর্থ, যেটা মানি, এই জিনিসটা আমরা কি পারপাসে ব্যয় করছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং এটা এরকম ব্যাপারটা যে আমরা যদি আমাদের এরকম অনেক যন্ত্রপাতি থেকে, ওয়্যার হাউস বা টুলস, একটা ওয়্যার হাউস ভর্তি আমাদের টুলস আছে, হাতুড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম টুলস আছে। এখন সেই টুলসটাকে যদি যথাযথ ব্যবহার না করা হয় তাহলে ওই টুলসের কোনো মূল্য নেই। তাহলে আমাদের মূল্যায়ন হবে আমরা কি কাজ করছি, আমাদের টুলস ব্যবহার করে আমরা কি কাজ করছি সেটা দিয়ে আমাদের মূল্যায়ন হবে। কিন্তু আমরা কি টুলস আমাদের আছে সেটা কোনো গুরুত্বপূর্ণ না। হতে পারে আমি একজন ভালো একজন একজন কাঠ মিস্ত্রি, কিন্তু আমার সেই টুলস নিয়ে আমি যদি বসে থাকি তাহলে কিন্তু আসলে কোনো কাজের কিছু হবে না। তাহলে টুলস ব্যবহার করতে হবে আমার দক্ষতাটাকে প্রকাশ করার জন্য। তাহলে আমার যদি দক্ষতা থাকে, প্রত্যেকেরই দক্ষতা আছে, এটা নিয়ে কোনো সন্দেহের কোনো কারণ নেই। যদি কেউ নিজেকে মনে করে অদক্ষ, সে হয়তো সাময়িক এটা বিষণ্ণতার জন্য মনে হতে পারে, কারণ কারণ দক্ষতা ছাড়া আমরা আসলে কেউ জন্মগ্রহণই করিনি। আমরা বাই বার্ন উই আর এফিশিয়েন্ট। তাহলে এই যে এফিশিয়েন্ট, আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমরা খাদ্য গ্রহণ করছি, এতদিন পর্যন্ত বেঁচে আছি, এগুলি আমাদের যদি এই ন্যূনতম দক্ষতা না থাকলে আমরা তো পারতাম না। এবং জীবনের প্রকৃত ওয়েলথ কোনটা? এই যে আমরা বেঁচে আছি, আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমরা যে মানে আলো পাচ্ছি, সূর্যের আলো পাচ্ছি, এইগুলি হচ্ছে রিয়েল ওয়েলথ। আমাদের স্বাস্থ্য যদি আমরা সঠিকভাবে বজায় রাখি, আমাদের মানসিক যদি আমরা প্রশান্তির মধ্যে থাকি, সেটা হচ্ছে আমাদের রিয়েল ওয়েলথ। তাহলে সেই ওয়েলথটা কতটুকু আমরা রক্ষা করতে পারছি সেইটাই হচ্ছে বিবেচনার বিষয়। আর যেটা বলছিলাম যে টুলস, এটা হচ্ছে জাস্ট একটা টুলস। টাকা পয়সা হচ্ছে একটা টুলস, সেই টুলস দিয়ে আমি কি করতে পারি, কি করি, সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমার কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং এটাকে আরেকটা উদাহরণ দিয়ে এভাবে বলা যায় যে একজন মিউজিশিয়ান, উনি ওনার যেটা মিউজিক, ওই মিউজিকটা, ওই যে ওনার যে মিউজিক, অ্যাকচুয়ালি এই মিউজিকটা কিভাবে উনি বাজান, মানে কি মিউজিশিয়ান, মানে ওনার কি টুলস ব্যবহার করেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। কারণ একজন দক্ষ মিউজিশিয়ান কিন্তু একটা খুব সস্তা একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে উনি মিউজিকটা প্লে করতে পারেন, কিন্তু উনি কি প্লে করছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন ওই মিউজিশিয়ান যদি ওনার সেই ইনস্ট্রুমেন্টটার উপরেই যদি শুধু নির্ভর করেন, ইনস্ট্রুমেন্টটাকে যদি প্রাধান্য দেন, তাহলে আসলে এটা একটা বড় রকম ভুল হবে। কারণ ওনার মিউজিকটা হচ্ছে আসল।
তাহলে আমরা আমাদের যে অর্থ বা টাকা পয়সা এটাকে যদি আমরা বেশি এটার উপর গুরুত্ব দিই, এটা দিয়ে আমি কি করতে পারি বা কি করছি বা কি করতে চাই সেইটাকে যদি আমি গুরুত্ব না দেই, তাহলে আসলে ওই জিনিসটার আমার কোনো সুফলে নিয়ে আসবে না, অর্থাৎ সেই ইনস্ট্রুমেন্টের কোনো ভ্যালু নেই। তাহলে প্লে আমি কি করছি, আমি আমার টাকা পয়সা দিয়ে আমি কিভাবে আমি ওটাকে ব্যবহার করছি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে টাকা পয়সা হচ্ছে একটা টোকেন। এটা যে কোনো কিছু ট্রেডিং এর জন্য আগেকার দিনে যেমন কারো একটা মুরগি আছে, সে একটা রুটির বদলে এটাকে বিনিময় করলো, কিন্তু পরবর্তীতে যখন এই যে অর্থ আবিষ্কৃত হলো বা এই যে টোকেন হিসাবে, তখন টোকেনের মাধ্যমে যেটা ইজি হলো। তাহলে টোকেন বা এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। তাহলে ইনস্ট্রুমেন্ট হচ্ছে কিছু মেজার করার জন্য। এখন আমার কাছে যদি একটা 1 ফুট একটা স্কেল থাকে, সেটা দিয়ে আমি অনেক কিছু মেজার করতে পারি, কিন্তু আমি যদি সেই স্কেল যদি নিয়ে আমি বসে থাকি বা আমি আরো স্কেল সংগ্রহ করি, সেটাই আমার যদি প্রধান কাজ হয়, তাহলে তো আসলে এটা কিছুই হলো না। তাহলে এই যে ট্রেডিং এর জন্য আমরা যে টোকেন হিসাবে মানি ব্যবহার করি, সেই টোকেনটাকেই আমরা এখন গুরুত্ব দেই বেশি। আমরা মনে করি যে এটাই বুঝি সব, কিন্তু টোকেন মোটেও সব হতে পারে না। অর্থাৎ একটা ম্যাপের মতন ইউনিট বা একটা মেজারমেন্ট, যেমন ম্যাপ হচ্ছে একটা টেরিটরি বা একটা বড় এলাকার একটা জাস্ট ওটাকে বোঝার জন্য ম্যাপ, ওটাকে মাপার জন্য। এখন আমি যদি ম্যাপ নিয়ে পড়ে থাকি এবং আমি যদি এক্সপ্লোর না করি, তাহলে ওই ম্যাপের যেমন মূল্য নেই, ঠিক সেরকম এই টোকেনটাকে যদি আমি গুরুত্ব দিই, তাহলে আসলে আমি কোনো কিছুই থেকে কোনো কিছুই আমার কাছে ধরা দিবে না, অর্থাৎ আমি অ্যাবান্ডেন্স থেকে আমি বঞ্চিত থেকে যাব সারা জীবন। এবং এই যে টোকেন বা এই যে ইনস্ট্রুমেন্ট, এই ব্যবহারের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যেটা আমরা সবাই প্রায় ভুল করি, যে ওই যে মিউজিকের মতন, আমি কি আমার যে ভায়োলিন বাজাচ্ছি সেটা কি আমি এনজয় করছি কিনা, মিউজিকটা বাজিয়ে আমি এনজয় করছি কিনা। অর্থাৎ আমি টাকাটা খরচ করছি, আমি যদি মনের ভিতরে তিক্ততা নিয়ে খরচ করি, এই টাকাটা এইভাবে খরচ করতে হলো, আমার এই যে একটা ইলিশ মাছ কিনতে হলো, অথবা রিক্সাওয়ালা, যেটা আমি উদাহরণ প্রায়ই দিই, আমাকে 5টা টাকা বেশি দিতে হলো, তরকারির দাম 2 টাকা বেশি দিতে হলো। তাহলে তার মানে কি আমি ওই টোকেনের উপরে নির্ভর করছি, টোকেনের উপরে আমার শান্তিটাকে ধরে রাখছি, তাহলে তো আমি শান্তি কোনোদিনই পাবো না। কিন্তু আমার যদি রিয়েল এনজয়মেন্টটাকে আমি না রাখতে পারি, যে আমি যেটা ব্যবহার করছি, আমি টোকেন দিয়ে যেটা নিচ্ছি সেটাকে যদি আমি এনজয় না করতে পারি, আমি বাড়ি ভাড়া দিই মাসের শেষে বা মাসের শুরুতে, আমি যদি মনে করি এই টাকাটা দিয়ে আমাকে এই টাকাটা খরচ করতে হচ্ছে, কিন্তু আমি যে মাথার উপর একটা ছাদ পাচ্ছি, আমার সমস্ত চিন্তা ভাবনা, ঘুম, থাকা, সমস্ত কিছু এখানে হচ্ছে, তাহলে এইটাকে যদি আমি চেরিশ না করি, এটাকে যদি আমি রেলিংকুইশ না করি, যে আমার এইটা একটা কত বড় একটা পাওয়া, এই গ্র্যাটিটিউড যদি আমার না থাকে, আমার যদি শুধু টোকেনের দিকে খেয়াল রাখে যে এইটা পাইতে হলে আমাকে এত টোকেন দিতে হয়েছে, তাহলে কিন্তু আমি আসলে কিছুই পেলাম না। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ পিপল যারা, এখানে আমি খুব মজার একটা ব্যাপার আছে যে কে ক্রিয়েটিভ না, সেটা হচ্ছে ক্রিয়েটিভ পিপল যারা, তারা কিন্তু আসলে মানি কখনো তাদের জন্য কোনো সমস্যা হয় না। তাদের হচ্ছে যে আমি কি করতে চাই সেটা আমি কি, একজন আর্টিস্ট, সে আর্ট করতে চায়, এখন সে ক্রিয়েটিভ আর্টিস্ট, এখন সে আর্ট করার জন্য সে দামি ইজেল, অনেক আর্টের জিনিসপত্রগুলি বেশ এক্সপেন্সিভ, যারা আমরা জানি না, আমিও জানি না, কিন্তু শুনেছি আর্টিস্টদের কাছে যে এগুলি বেশ এক্সপেন্সিভ। তো এই জিনিসগুলি তারা কি সবাই এরকম করে যে ওই দামি ইনস্ট্রুমেন্ট ছাড়া আমি আর্ট করতে পারবো না? তারা দেখা যায় যেটাই পাচ্ছে, হ্যাঁ, একটা ছেঁড়া কাগজ পেলে ওটার উপরে তারা আর্ট করে, এবং এইভাবে যখন করে তখন তার আর্ট, যখন সে মনের আনন্দে ফ্লো এর মধ্যে থেকে, তার জোরে থেকে যখন সে কাজ করে, তখন সেই কাজটা এমন ভাবে প্রকাশিত হয় যে পরে তার ওই ইনস্ট্রুমেন্টের কোনো সমস্যা হয় না। পরে দেখা যায় যে অন্যরাই তার অনেক স্পন্সর জুটে যায়, তার অনেক যারা তাকে এরকম প্রমোট করে, প্রমোটার জুটে যায়, তারা তাকে ভালো ভালো ইনস্ট্রুমেন্ট সবকিছু জোগাড় করে দেয়। যেমন আমার যে একটা প্রোগ্রাম করার একটা ইচ্ছা ছিল গত মাসে, সেই প্রোগ্রামটা এটা সোনারগাঁয়ে করার ইচ্ছা ছিল, তা আমার এটা আসলে পসিবল এরকম ছিল না, যে এটা হবে কিনা আদৌ আমি নিশ্চিত ছিলাম না, কারণ ওই প্রোগ্রামটা রেজিস্ট্রেশন ফি অনেক বেশি। কিন্তু দেখা গেলো ঠিকই ওটা অ্যারেঞ্জ হয়েছে, এবং ঠিকই আমি যেটা চেয়েছিলাম ওই প্রোগ্রামটা আমি ঠিক ওভাবেই করতে পেরেছি। তাহলে আমি চেয়েছি এটা অনেকটা সেই খেলার মতন, বাচ্চারা যখন খেলতে চায়
তখন কিন্তু তারা চিন্তা করে না যে আমি কি নিয়ে খেলবো, আমার এই খেলার উপকরণ আছে কিনা। ছোটবেলায় আমরা সবাই খেলেছি, তাই না? আমার মনে আছে যে আমি এরকম রাজা বা এরকম এই ধরনের রাজপুত্র হিসাবে খেলতাম, তাতে যে এই বাঁশের কঞ্চিকে তলোয়ার বানিয়ে, এবং যে বাতাবি লেবু বা জাম্বুরার কাটলে যে একটা অংশ করে সেটা হচ্ছে গিয়ে সেটা দিয়ে যে তলোয়ারের একটা এরকম থাকে, একটা শিল্ড থাকে হাতে, সেটা বানানোর জন্য। তাহলে এটা দিয়ে খেলে আমি যে এনজয় করেছি, তাহলে এনজয়মেন্টে কিন্তু কোনো বাধা হয়নি। হ্যাঁ, এবং আমাদের বাস্তবেও তাই, আমরা যেটা আমাদের একটা এনজয়মেন্ট, কারো যদি এরকম শখ থাকে না আমি নতুন একটা আইফোন কিনবো, এটার প্রতি সে একদম প্যাশনেট, অবসেসিভ, তাহলে কিন্তু এটা সে পাবে। কিন্তু কোথায় টাকা পাবো সেটা চিন্তা করতে হবে না, যে আমি এটা চাই, তাহলে আমি এটা চাই, এটা আমার লাগবে, এইরকম যখন তার ভিতরে ডিভোশন থাকবে তখন সেটা আপনা আপনি ম্যানেজ হবে। তাহলে আমি যেটা চাই সেটা আমি আসলে সেটা পছন্দ করছি কিনা, নাকি সেটা ওই যে সেই বাড়ি ভাড়া দিতে হচ্ছে, এতগুলি টাকা খরচ করে দিতে হচ্ছে, অথবা এতগুলি টাকা খরচ করে এই পচা এই ছোট্ট মাছটা কিনতে হচ্ছে, কিনে আমি মজা পাচ্ছি না কিন্তু তারপরে কিনতে হচ্ছে বলে কিনছি, তাহলে সেটাতে আনন্দ নেই। আমার যদি খুব দামি ভালো একটা বড় ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা, ঠিক আছে আমি সেটাই খাবো, প্রতিদিন খাবো না, কিন্তু যখন আমি দেখা যাবে ওটা ঠিকই ওটা আমার ব্যবস্থা হয়ে গেছে। সরি, আর যেটা ক্রিয়েটিভিটির কথা বলছিলাম, যে আমরা কে ক্রিয়েটিভ নেই, এখানে খুব মজার বিষয় হচ্ছে আমরা সবাই জন্মগতভাবে ক্রিয়েটিভ। তার প্রমাণ হচ্ছে যে আমরা ছোটবেলায় কে এমন আছে যে ছোটবেলায় কোন রকম ইমাজিনারি গেম খেলে নাই, কাল্পনিক কোনো গেম খেলে নাই, যে এরকম যে আমরা এরকম যে একটা গাড়ি চালাচ্ছি বা প্লেন চালাচ্ছি বা কাগজের প্লেনকে আসল প্লেন মনে করছি, বা একটা টেবিলের নিচে বসে সেইটাকে মনে করতেছি একটা আমরা উড়োজাহাজ বা একটা জাহাজের মধ্যে আছি। তাহলে আমাদের এই ক্রিয়েটিভিটিটা অ্যাজ চাইল্ডের যেরকম ক্রিয়েটিভিটি আছে সহজাত আমাদেরও আছে, কিন্তু আমরা শিখেছি যে না, আমাদেরকে শিশুরা ওদের হচ্ছে জাস্ট শিশুতোষ খেলা, কিন্তু বাস্তব জীবন অত্যন্ত কঠিন, এখানে টাকা পয়সা ছাড়া অন্য কোনো কিছু মূল্য নেই। আমাদেরকে প্রচুর টোকেন সংগ্রহ করতে হবে, প্রচুর ইনস্ট্রুমেন্ট আমাদের সংগ্রহে রাখতে হবে, কিন্তু আমাদের দক্ষতা কি সেটাতে কিছু যায় আসে না। আমরা অদক্ষ মানুষে পরিণত হচ্ছি, আমাদের সন্তানদেরকে আমরা অদক্ষ বানাচ্ছি, কারণ তাদেরকে ইনস্ট্রুমেন্টস এর উপরে আমরা গুরুত্ব দেই। তোমাকে প্রচুর ইনস্ট্রুমেন্টস লাগবে, প্রচুর টোকেন, প্রচুর স্কেল লাগবে, কিন্তু ওগুলি দিয়ে তুমি কি করবে? করার মতন যদি তোমার কোনো ভালো স্কিল, ক্রিয়েটিভিটি না থাকে, সৃষ্টিশীলতা না থাকে, তাহলে ওগুলির কোনোই মূল্য নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের আজকে মেডিটেশন, এগুলি আমরা করবো, এবং এই টপিকটা যেহেতু গুরুত্বপূর্ণ আমরা হয়তো বা নেক্সট একটা সেশনও এটা একটা কন্টিনিউশন হিসেবে রাখতে পারি। তাহলে আমরা মেডিটেশন শুরু করি, এবং শুরুতে যেটা আমরা করি, নিঃশ্বাস, চোখ বন্ধ রেখে নিঃশ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে নাক দিয়ে নিঃশ্বাস নেই, এরপর আবার আমরা 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাসটা ধরে রাখি, তারপরে আবার 1 থেকে 6 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ফেলতে থাকি, এবং শ্বাসটা ফেলার সময় আমাদের পেটটা ভিতরের দিকে টেনে নিই, যাতে করে আমরা আমাদের ফুসফুস থেকে বাতাস বের করে দিতে পারি। তাহলে আমি একবার একটু দেখাই যে নাক দিয়ে কিভাবে শ্বাস নিব, চোখ বন্ধ রেখে মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে। এবার শ্বাসটা ধরে রাখবো 1 থেকে 4 গুনতে গুনতে। এবারে শ্বাসটা নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তে থাকবো মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা আবারও নাক দিয়ে শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে, মনে মনে শ্বাস ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে। এবার শ্বাস ধরে রাখি, শ্বাসটা ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা যেহেতু মনোযোগী, আমরা মেডিটেশন করতে চাচ্ছি, সুতরাং এই যে চাচ্ছি মানেই আমরা মেডিটেশনের মধ্যে আছি, কারণ আমরা ডিভোটেড এই মুহূর্তে। তাছাড়া আমরা এত কষ্ট করে এখানে থাকতাম না, বা যারা এই অনুষ্ঠানটা দেখছেন বা দেখবেন তারা এটা দেখতেন না। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি।
আমরা যেটা মেডিটেশনের আগে আলাপ করছিলাম, কথা বলছিলাম, যে আমাদের অর্থ এবং আনন্দ, অর্থাৎ আমরা যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি বা যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি সেটা দিয়ে আমরা কতটুকু আনন্দ পাচ্ছি, ওটা বাজিয়ে আমরা কতটুকু আনন্দ পাচ্ছি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি এই মুহূর্তে যে জামাটি পরে আছি, এটি পরে আমি কতটা আনন্দ অনুভব করছি, রিয়েলি আই এম ফিলিং গুড, এটা পরে আমি ভালো অনুভব করছি, তাহলে আই এম এনজয়িং ওয়ারিং দিস, তাহলে এটা পরে আমার ভালো লাগছে। সুতরাং এখানে এটির মূল্য কত টাকা সেটা কিন্তু মোটেও গুরুত্বপূর্ণ নয়, এটা পরে আমি আনন্দ পাচ্ছি, এটা পরে আমার আনন্দ হচ্ছে, তাহলে এটা কত টাকা দিয়ে কিনেছি বা কিনতে হয়েছে সেটা কিন্তু ডাজন্ট ম্যাটার, এটা আমার এখন মনেও নেই। কিন্তু আমি যদি এরকম করতাম যে একটা টি শার্ট এটা আমি এই টাকা দিয়ে কিনতে হয়েছে, এই টাকা দিয়ে এটা না কিনে তো আমি ওটা কিনতে পারতাম, আমার অন্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারতাম, আমার বাচ্চার জন্য কিছু কিনতে পারতাম, কিন্তু সেই যে চিন্তাটা, তার চাইতে এইটা আমার আনন্দ কতটা পাচ্ছি সেটাকে আমি যদি মূল্যায়ন করি, তাহলে আসলে ওই যে ইনস্ট্রুমেন্ট বা ওই যে ভায়োলিন সেটা কোনো বিষয় না, টোকেন কোনো বিষয় না। কেন বিষয় না? কারণ প্রকৃতি হচ্ছে অ্যাবান্ডেন্স, প্রকৃতিতে সবকিছু অফুরন্ত। একটা শিশু যখন খেলে তখন তার ইমাজিনারি খেলার জন্য কিন্তু কোনো উপকরণের অভাব হয় না, সে কিন্তু একটা কার্ড বক্স, একটা কার্টুন, একটা কাগজের একটা বক্সের মধ্যে বসে সে সেটাকে চিন্তা করতে পারে, সে স্পেসশিপ হিসাবে সে সেটা নিয়ে আনন্দের সাথে খেলতে পারে। তাহলে তার কিন্তু খেলার উপকরণের কোনো অভাব হবে না, খেলাটাকে যদি আমরা গুরুত্ব দিই। কিন্তু আমরা যদি চিন্তা করি না, আগে আমার উপকরণ লাগবে, আগে আমার টোকেন লাগবে, আগে আমার ইনস্ট্রুমেন্ট লাগবে, তাছাড়া আমি পারবো না, আগে আমার ভালো রেসিপি বই লাগবে, আমি একটা ভালো জিনিস তৈরি করব, সেটার জন্য আমি সুন্দর ছবি আঁকবো, সেটার জন্য আমার দামি ইনস্ট্রুমেন্টস লাগবে, দামি ইজেল এবং যে পেইন্টিং এর যে বিভিন্ন ধরনের আর্টের ইনস্ট্রুমেন্টস আছে সেগুলি লাগবে। তাহলে আমি যদি নিজেকে ওগুলির উপর ডিপেন্ডেন্ট করে ফেলি যে ওগুলি ছাড়া আমি ভালো আর্ট, তাহলে আসলে বুঝতে হবে আমি আসলে আর্টিস্ট নই। ঠিক জীবনটাও তাই, জীবনের গেমে আমরা যদি মনে করি যে আমার টাকা পয়সা নাই তাহলে আমি কিভাবে চলবো, বা আমি যা করতে চাই সেটা করতে হলে অনেক টাকার প্রয়োজন, তার মানে ওই যে সেই চিত্রশিল্পীর মতন যে তার প্রতিভার উপরে তার কোনো আস্থা নেই, তার আস্থা হচ্ছে দামি ইনস্ট্রুমেন্টের উপর, দামি কাগজের উপরে, দামি উপকরণের উপরে। তাহলে আমরা উপকরণ আসলে এমনিতেই জুটে যাবে যদি আমাদের সৃষ্টিশীলতাটা থাকে, এবং এটা আমি বারবার বলি, সৃষ্টিশীলতা সবার মধ্যেই আছে, কারণ প্রত্যেকে আমরা শৈশবে খেলেছি, সৃষ্টিশীল ছিলাম, কিন্তু আমরা আমাদের শিক্ষার কারণে, আমাদের এই যে ম্যাটেরিয়ালিস্টিক, শুধুমাত্র টাকা পয়সার উপরে নির্ভরশীল গুরুত্ব দেয়া শিক্ষার কারণে ওই ক্রিয়েটিভিটিটা আমাদের কমে গিয়েছে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি ধীরে ধীরে, 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা যে ইনস্ট্রুমেন্টের কথা বলছিলাম, ক্রিয়েটিভিটির কথা বলছিলাম, আমাদের টোকেনের কথা বলছিলাম, তো আসলে সবকিছুর নিয়েই যেটা আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কি চাই না, আমরা কি করে আনন্দ পাবো, কোনটা করে কি করলে আমরা আনন্দ পেতে পারি সেইটিকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা যদি করি, তাহলে কিন্তু এই যে টোকেনের কোনো গুরুত্ব থাকে না, এটা কখনো কোনো অভাব হতে দাঁড়াতে পারে না। যেমন আমার যদি ইচ্ছা থাকে যে না আমি কি করতে চাই, আমি খুব মোটিভেশনাল কিছু একজন এরকম কিছু হতে চাই, নাকি আমি ঘুরে বেড়াতে চাই,
নিজের মনের কাছে, হ্যাঁ এক এক সময় এক এক জিনিস আমাদের ভালো লাগতে পারে। শিশুরা যেমন একটা খেলা নিয়েই থাকে না, আমাদেরও তো সেরকম একই জিনিস আমাদের স্বপ্ন হতে পারে না। তাহলে এই রকম আমাদের কি কি স্বপ্ন আছে সেগুলি সেই শৈশবের খেলার বিষয় হিসেবে যদি আমরা নেই, তাহলে কিন্তু ওটার জন্য উপকরণের অভাব কখনো হবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার জীবনে এ পর্যন্ত কোনোদিন এ ধরনের অভাব হয়নি, এ ধরনের অভাব হয়নি। এবং আমি এটা আমার গত 2 দিন আগে আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা দেখো আমি তো, তুমি তো আমাকে জানো যে আমি তো ওরকম টাকা পয়সা নিয়ে কখনো চিন্তা করি না, কিন্তু সামহাউ অনেকের ধারণা এরকম মনে হয় যে আমাকে দেখে কি আসলে মনে হয় যে আমি অনেক অর্থ সম্পত্তির অধিকারী। তখন আমার স্ত্রীর উত্তর হচ্ছে যে তোমার প্রোফাইল দেখে এরকম মনে হয়, কিন্তু আসলে তো সবাই সবকিছু জানে না বা বুঝে না, কিন্তু তোমাকে দেখে বা তোমার প্রোফাইল দেখে বলতে আমি ঠিক বুঝি নাই অ্যাকচুয়ালি কি ফেসবুক প্রোফাইল নাকি আমার জীবন ধারণ, তো হতে পারে আমার জীবন যাপনের প্রক্রিয়া দেখে। যেমন আমি পানি খাই, অ্যালকালাইন ওয়াটার খাই, তারপরে মানে বা আমার খাবারে কিছু এমন চুজি কিছু ব্যাপার থাকে যে যেগুলি আসলে মনে হতে পারে যে অনেক বিলাসিতা, কিন্তু এটা সেই শিশুদের খেলার মতো। এটা খেলে আমি আনন্দ পাই, আনন্দের সাথে করি। এই জন্য এটার জন্য কখনো টাকা পয়সার অভাব হয় না, কিন্তু তার মানে এই না যে আমি অ্যাবান্ডেন্স আর্থিক সচ্ছলতার মধ্যে আছি। কারণ এটা আমার কাছের যারা তারা সবাই জানেন যে আমার মাসের শেষে ভাড়াটা দিতেও আমার অনেক কষ্ট হয়, কিন্তু এইটাও আমার কাছে আনন্দ। কারণ ওই যে জীবনটা একটা গেম, জীবনটা যদি এমন হতো যে সবকিছুই নির্ধারিত শুধু নয়, সবকিছুই মানে কোনোটাই কোনো চ্যালেঞ্জ নেই, অর্থাৎ তাহলে কি হতো? তাহলে তো আসলে ওইটা তো জীবনই না, ওইটা তো একেবারে নিষ্প্রাণ এবং অথর্বতা। যদি আমার কোনো চ্যালেঞ্জ না থাকে, যদি আমার কোনো অভাব বোধ না থাকে, আমার ভিতর অনিশ্চয়তা না থাকে যে আমার কতদিন দিতে পারবো, কতদিন আমি এভাবে চলতে পারবো, এই চিন্তা যদি না থাকে, তাহলে আসলে ওই জীবনে আমার বিষণ্ণতা হবে আমার নিত্য সঙ্গী। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমরা যখন কোনো কিছু ট্রেড করি বা কোনো কিছু কিনি বা বিজনেস করি, ব্যবসা করি, তাহলে ওই ব্যবসা বা কোনো কিছু কেনার ক্ষেত্রে আমরা ইন্টারাকশনটা আবার কতটুকু এনজয় করতে পারছি, আরেকজনের সাথে যার কাছ থেকে আমি জিনিসটা নিচ্ছি তার সাথে আমার ইন্টারাকশনটা কেমন হচ্ছে, ওটাকে আমি এনজয় করছি কিনা, যে জিনিসটা কিনছি সেটাকে আমি এনজয় করছি কিনা, সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যদি শুধুমাত্র টাকা দিয়ে কিনলাম, এটাকে গুরুত্ব দিই, তাহলে এটা নিশ্চিত গ্যারান্টিড যে আমার চাইতে অসুখী কোনো ব্যক্তি আর হতে পারে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এখন আমি প্র্যাকটিক্যাল আরেকটা উদাহরণ দেই। এখানে একজন আমার খুব ঘনিষ্ঠ একজনের একটা উদাহরণ, যে উনি যে প্রায়ই দেখা যায় যে ওনার কাছে ওনার আপন ওনার হয়তো স্টাফ বা ওনার যারা অন্যান্য বিভিন্ন কাজ করছেন, তারা বিভিন্ন তাদের প্রয়োজনে তার কাছে অর্থ সাহায্যের জন্য আসেন। এখন এটা তো সবসময় উনি না করতে পারেন না, বা ওনার মনটা হচ্ছে এরকম, উনি দিতে ভালোবাসেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে দেওয়ার মতন এই মুহূর্তে অত দেখতে পাচ্ছে না, কিন্তু তাদের তো আসলে চাহিদা থাকে। তাহলে এই সিচুয়েশনটা এই ধরনের সিচুয়েশন আমরা অনেক সময় পড়ি যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই, কিন্তু আমার খুব আপনজন ঘনিষ্ঠ কেউ, তার একটা প্রয়োজন আছে, সে আমার কাছে চাচ্ছে, এবং এমন না যে সে এটা কোনো আমার সাথে প্রতারণামূলক ভাবে নিচ্ছে, কিন্তু আসলেই তার প্রয়োজন এবং সে অনেক আশা করছে এটা নিয়ে।
সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের মাথাটা ঠান্ডা রাখতে পারি। সে যে চাচ্ছে এটার জন্য আমাদের অস্থির হওয়ার কিছু নাই, কারণ সে অনেক প্রয়োজনে না পড়লে তো সে আমার কাছে আসতো না। আমি দিতে পারছি না এই মুহূর্তে, সেটার জন্য আমার রিগ্রেটের কিছু নাই, কারণ আমি তো আন্তরিক। যদি আমার পক্ষে সম্ভব হতো আমি অবশ্যই দিতাম, কিন্তু দিতে পারছি না এই বলে কি আমার মন খারাপ? না, আমি তার জন্য চেষ্টা করছি। এবং অ্যাবান্ডেন্স হচ্ছে এরকম যে প্রকৃতিতে এই অ্যাবান্ডেন্সটা এই না যে আমার কাছে এই মুহূর্তে সে আমার কাছে হয়তো 1 লাখ টাকা চাচ্ছে, আমার কাছে 1 লাখ টাকা নেই, তাহলে প্রকৃতি আমার কাছে আমাকে 1 লাখ টাকা দিলে আমি দিব? না। আমার যদি ইন্টেনশন থাকে এইরকম, না আমি ওনার উপকার চাই, তাহলে ওই অ্যাবান্ডেন্সটা কিন্তু তার কাছেই চলে আসবে। সে যেটা চায় সেটাই সে পাবে। তাহলে আমার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে যে আমি আন্তরিক, আমি ডেডিকেটেড, আমি তার উপকার করতে চাই, যেভাবে হোক তার উপকার হোক, তার সে জিনিসটা পাক, এটাই আমি চাই। এবং আমার যে সীমাবদ্ধতা এই মুহূর্তে, এটা নিয়ে আমাদের রিগ্রেটের কিছু নাই। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এক্ষেত্রে সাধারণত আমরা রিগ্রেটের মধ্যে পড়ে যাই যে ইস আমার কাছে থাকলে আমি দিতাম না, ইস আমার ভিত্তিতে কেন নাই, কিভাবে দেবো, ইস তাকে না করতে খারাপ লাগছে। কিন্তু এই যে খারাপ লাগাটা, এটা হচ্ছে অন্যায়। তাহলে আমি অ্যাবান্ডেন্সের উপরে আমার বিশ্বাসটা এখানে শক্ত না। অ্যাবান্ডেন্সের উপরে যদি আমার বিশ্বাস থাকে, তাহলে আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে দিতে পারছিস, ওকে, পরে কখনো সুযোগ হলে অবশ্যই আমি দিব। আন্তরিকতার সাথে এটা যদি আমার ভিতরে থাকে, এটা কাউকে বলতে হবে না, সেও বুঝবে যে না, উনি অনেক আন্তরিক ছিলেন। এবং ওই ব্যক্তির মনে কিন্তু ঘুণাক্ষরেও এই জিনিসটা আসবে না আমার প্রতি যে একটা ক্ষোভ বা একটা অপ্রাপ্তি, উনি ওনার কাছ থেকে এটা পেলাম না। কারণ আমি যখন নিজেকে নিয়ে এটা নিয়ে বিব্রত নই, আমি যখন নিজেকে নিয়ে এটা নিয়ে রিগ্রেটফুল নই, আমি কেন দিতে পারছি না, তখন এই যে আমার ভিতরে যে প্রশান্তি, এই প্রশান্তিটা আমার ভিতরে একটা এনার্জি, এটা একটা বলয়ের একটা আলোর মতন কাজ করবে, এবং ওইটা ওই ব্যক্তিকে স্পর্শ করবে, এবং তার ভিতরে এই টাকাটার জন্য যে কষ্টটা, তার ভিতরে যে একটা অস্থিরতা ছিল, আমার এটা লাগবে, সেটাও অনেকটা প্রশমিত হবে। যার ফলে আমার কাছ থেকে সে টাকাটা না পেলেও সে এমন একটা প্রশান্তি সে পেয়ে যাবে, এমন একটা এনার্জি তার ভিতরে সঞ্চারিত হবে, যেটা তাকে অনেক দূরে নিয়ে যাবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ যেটা আমরা করতে চাই বা যেটা আমরা করতে পারি আজকের মেডিটেশন থেকে, যেটা আমরা শিখছি নতুন যেটা, সেটা হচ্ছে যে ওই যে একজন মিউজিশিয়ানের মতন, একজন গায়কের মতন, বা একজন যে কিনা আমি যেটা খেলতে চাই একজন খেলোয়াড়ের মতন। আমরা জানি ম্যারাডোনাকে আমরা সবাই চিনি, বা পেলেকে আমরা চিনি। তাহলে এই যে ম্যারাডোনা বা পেলে, এনাদের খেলা কি নির্ভর করে একটা ভালো ফুটবলের উপরে, নাকি ওনারা 1000টা ফুটবল ওনাদের সংগ্রহে থাকে, নাকি সবচাইতে হিরোখচিত দামি স্বর্ণের ফুটবল নিয়ে ওনারা খেলেন? ওনারা আনন্দের সাথে খেলেন, ওনাদের দক্ষতা আছে, ওনাদের ক্রিয়েটিভিটি আছে, এবং ওই ক্রিয়েটিভিটি, যেটা আমি বারবার বলি, সবার মধ্যেই আছে, কিন্তু আমরা সেটা শৈশব থেকে ওটাকে আমরা একেবারে পুরাটা বন্দি করে ওটাকে আমরা নিস্তেজ করে ফেলেছি। কিন্তু এই যে ম্যারাডোনার মতন যারা, ওনাদের যে খেলার যে প্রতিভা, ওনারা কিন্তু এটাকে বাধা, আমরা যদি জানি, আমরা অনেকেই জানি, ওনারা কিন্তু সোনার চামচ মুখে দিয়ে কেউই বড় হননি, কারণ তারা ৩য় বিশ্বের অধিবাসী, ব্রাজিল বা আর্জেন্টিনার। তাহলে
ওনারা কিন্তু যে ছোটবেলায় রাস্তাঘাটে সে আমাদের মতন, আমাদের যে একদম গ্রামের যারা বা একেবারে শহরে বস্তিবাসী যারা, তারা যেমন একটা বাতাবি লেবু দিয়েও যারা ফুটবল খেলে, দামি ফুটবল না, আর যারা যে সমস্ত অর্থবান মানুষরা দামি ফুটবল বা এমনি সাধারণ ফুটবল দিয়ে, আসল ফুটবল দিয়ে খেলে, তাদের ভিতরে কয়জন ভালো খেলোয়াড় হতে পারে। কিন্তু ওই যে ব্রাজিলের পেলে বা আর্জেন্টিনার ম্যারাডোনা, ওনারা ওই রকম ভাবে খেলেছেন, রাস্তাঘাটে খেলে বড় হয়েছেন, তাদের ভিতরে ওই সৃষ্টিশীলতার কারণে বল কখনো কোনো সমস্যা হয়নি এবং অর্থ সম্পদও কখনো সমস্যা হয়নি, তারা অ্যাবান্ডেন্সের মধ্যে দিয়েই থেকেছেন। কিন্তু যদি তারা অ্যাবান্ডেন্সকে মানে আগে যদি টার্গেট করতেন যে না আমাকে বল খেলে অনেক টাকা উপার্জন করতে হবে, সেটা যেমন ভুল হতো, ঠিক সেইভাবে যে আমার প্রচুর বল দরকার বা আমার প্রচুর টাকা দরকার ভালো খেলার জন্য, ভালো খেলার হতে হলে আমাকে এই দামি ইনস্টিটিউটে গিয়ে ট্রেনিং নিতে হবে, সেটার চাইতে মূর্খতা আর কিছু হতে পারে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমার প্যাশন কোনটা? আমার সাথে কথা বলে কি একজন মানুষ আনন্দ পায়? তাহলে সেটাই হচ্ছে আমার মূলধন, সেটাই হচ্ছে আমার ওয়েলথ, সেটাই হচ্ছে আমার অ্যাসেট। তাহলে এই অ্যাসেটটাকে কোনো কিছু দিয়ে মাপা সম্ভব না, ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপা সম্ভব না, এটা দিয়ে টাকা দিয়ে এটাকে মাপা সম্ভব না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আর আমরা চোখ মেলে তাকাতে পারি। তাহলে আজকে যারা ফেসবুক লাইভে যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে সেশন শেষ করছি। আর এখন আমার সামনে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো। সবাইকে অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে দেখা হবে এই কামনা।